এখন বাজে রাত ৮টা। রূপকথা উৎসর কেবিনের বাহিরে আয়েশা বেগমের কাঁধে মাথা রেখে বসে আছে। পরনে এখনো সে কলেজের ড্রেস। ডাক্তারের অনেক রিকোয়েস্ট করেও রূপকথা ভেতরে যেতে পারল না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, জ্ঞান না ফেরা পর্যন্ত তারা ভেতরে কাউকে অ্যালাউড করবে না। আয়েশা বেগম বলল, রূপকথা মা, বাসায় গিয়ে চেঞ্জ করে কিছু খেয়ে আসো। এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। রূপকথা কিছু বলছে না, চুপচাপ আগের মতোই বসে আছে। আয়েশা বেগম একটু ঝাঁকি দিয়ে বলল, শুনছো আমি কি বলছি? রূপকথা বলল, হুম। আয়েশা বেগম বলল, যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। রূপকথা বলল, আগে ওনার জ্ঞান ফিরুক। আয়েশা বেগম বলল, জ্ঞান ফিরলে আমি তোমাকে জানাবো, এখন যাও। রূপকথা কিছু বলছে না। খিদে তার পেট মাথা সব একসাথে গুলাচ্ছে। পরীক্ষা হলে যাওয়ার আগে একটু ফল খেয়ে গিয়েছিল। আজকে ভাতও খেয়ে যায়নি। পেটে খিদে থাকার পর তার গলা দিয়ে খাবার নামবে না। রাত ৯টার দিকে উৎসর চাচা চাচি আসলো। আসার সময় রূপকথার জন্য জামা কাপড় নিয়ে এসেছে। জিনিয়া রূপকথাকে বলল, এটাতে তোমার জামা কাপড় আছে, চেঞ্জ করে নাও। বাইরে জামা কাপড় নিয়ে এতক্ষণ থাকতে নেই, পরে অসুস্থ হয়ে যাবে। রূপকথা জিজ্ঞেস করলো, কোথায় চেঞ্জ করব? জিনিয়া বলল, এসো আমার সাথে। রূপকথা জিনিয়ার সঙ্গে চলে গেল। এরপর চেঞ্জ করে ফিরে আসলো। জিনিয়া বলল, কি খাবে বলো, আমি নিজ হাতে খাইয়ে দিব তোমায়। রূপকথা বলল, ওনার জ্ঞান ফিরুক আগে। জিনিয়া বলল, তুমি না খেয়ে থাকলে কি ঊর্বর জ্ঞান ফিরে আসবে? আসবে না তো। উল্টো কি হবে জানো, নিজে অসুস্থ হয়ে পড়বে। তখন ঊর্বর সেবা কে করবে? রূপকথা কিছু বলছে না। জিনিয়া বলল, কান্না করতে করতে চোখ মুখের কি অবস্থা করেছো দেখছো? আর কেঁদো না, আল্লাহর কাছে দোয়া করো শুধু, আল্লাহ যেন তোমার হাজবেন্ডকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। রূপকথা কিচ্ছু বলছে না। তার বুক ধড়ফড় করছে, বারবার ভাবছে উৎস কিছু হয়ে গেলে তার কি হবে। এখন তো উৎসই তার আশ্রয়স্থল। উৎসর কেবিন থেকে কয়েকজন ডাক্তার বের হতেই উৎসর চাচা ফয়সাল সাহেব জিজ্ঞেস করলো, ডক্টর উৎস কেমন আছে এখন? একজন ডাক্তার জানালো, এখানে কিছু বলতে পারছি না, জ্ঞান ফেরা পরে বলা যাবে তার শারীরিক কন্ডিশন। রূপকথা জিজ্ঞেস করলো, জ্ঞান কখন ফিরবে? ডক্টর বলল, তা তো নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরার সম্ভাবনা আছে। ডাক্তাররা চলে গেল। রূপকথা আয়েশা বেগম আর ফারুক সাহেবকে বলল, আপনারা এবার বাসায় চলে যান, দরকার হলে সকালে আবার আসবেন। দুজনের কেউই রাত জাগতে পারে না, রাত জাগলে অসুস্থ হয়ে পড়ে। তাই রূপকথা তাদের বাসায় পাঠানোর জন্য এত জোরাজুরি করছে। আয়েশা বেগম বলল, আমার ছেলে হসপিটালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বাসায় গেলেও কি আমার ঘুম আসবে? রূপকথা বলল, হয়তো আসবে না, তবে বাসায় গেলে হয়তো একটু ফ্রেশ লাগবে। তাই বলছি, প্লিজ বাসায় যান। এখানে গার্ডরা আছে, আমি আছি, কাকিমণিরা আছে, আর ইমার্জেন্সি কোনো দরকার হলে আমি কল দিব আপনাকে। এরপর জিনিয়া বলল এরপর জিনিয়াও বলল, আপা, রূপকথা ঠিকই বলছে, এভাবে চলতে থাকলে আপনারা সবাই একসঙ্গে অসুস্থ হয়ে যাবেন। তখন কে কাকে দেখবে বলেন তো? সবাই মিলে অনেক জোরাজুরি করে দুজনকে বাসায় পাঠিয়ে দিল। তারা হসপিটাল থেকে বের হতেই রূপকথা গার্ডদের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখে সবাই চোখ নিচু করে নামিয়ে দিল। উষার সঙ্গে যে ছেলেটা সবসময় থাকে, রূপকথা তাকে জিজ্ঞেস করলো, আপনারা এতজন গার্ড থাকতে এমন কিছু কিভাবে হয়? কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ। রূপকথা এবার চিৎকার দিয়ে বলল, কি সমস্যা, কেউ জবাব দিচ্ছেন না কেন? রূপকথার এই রূপ দেখে জিনিয়া দ্রুত তার দিকে এগিয়ে গেল। বলল, উৎস কাউকে না জানিয়ে একাই বের হয়েছিল, গার্ডলা কেউ জানতো না উৎস যে বেরিয়েছিল। রূপকথা জিনিয়ার কথায় কিছুটা ক্ষান্ত হলো। গার্ডদের বলো, কে বা কারা গুলি করেছে, কেউ কিছু জানতে পেরেছেন? উৎসর সঙ্গে থাকা ছেলেটির নাম সাদিক। সাদিক এবার জবাব দিল, ম্যাম, আমাদের আপনাকে এসব সম্পর্কে কিছু বলার অনুমতি নেই, স্যারের নিষেধ আছে। হসপিটালে আনার সময় স্যার গাড়িতে বারবার বলছে আপনাকে যেন এসবে না জড়াই। রূপকথা বলো, আপনি কি চান আপনাদের স্যার জ্ঞান ফেরার পর আমি তার সাথে সিনক্রেট করি? সাদিক মাথা নাড়িয়ে বলল, না ম্যাম। রূপকথা বলল, তাহলে যা জানতে চাইছি ভালোই ভালোই উত্তর দিন। সাদিক মাথা নাড়িয়ে বলল, না ম্যাম। রূপকথা বলল, তাহলে যা জানতে চাইছি ভালোই ভালোই উত্তর দিন। সাদিক বলল, জি ম্যাডাম, সব জানতে পেরেছি। যার কথা স্যারের উপর হামলা করা হয়েছে সে রাশিয়ার একজন নামকরা বিজনেসম্যান, নাম রুস্তম আসকার।
এক সময় লোকটা স্যারের বিজনেস পার্টনার ছিল। পরে স্যার যখন জানতে পারে লোকটা বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তখন স্যার তার সঙ্গে পার্টনারশিপ বাতিল করে। স্যারের দেখা দেখি আরও বড় বড় অনেক বিজনেসম্যানরাও রুস্তমের সঙ্গে পার্টনারশিপ বাতিল করেছে। এ থেকেই লোকটা স্যারের ক্ষতি করার চেষ্টায় আছে। এর আগেও কয়েকবার হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে আমরা গার্ডটা ছিলাম বলে ছেলে তেমন কোনো ক্ষতি করতে পারিনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপিয়ে গেল সাদিক নামে ছেলেটা। রূপকথা বলো, আপনাদের স্যার লোকটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন? সাদিক বলো, নিলেও কোনো কাজ হয় না ম্যাম। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ চেয়ারে বসে অশ্বর জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো। ভোর 4:30টায় রূপকথার পাশে বসে জিনিয়া আর ফয়সাল সাহেব ঘুমিয়ে পড়েছে। রূপকথা এক দৃষ্টিতে দেওয়ালের ঘড়িটার দিকে তাকিয়ে আছে, বারবার ভাবছে উৎসর কিছু হয়ে গেলে তার কি হবে। একজন নার্স উৎসর কেবিন থেকে বেরিয়ে রূপকথাকে বলল, ম্যাম, স্যারের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে খুশিতে খুশিতে রূপকথার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লা হাল। এরপর নার্সকে জিজ্ঞেস করলো, দেখা করতে পারবো? নার্স বলল, পারবেন, তবে খেয়াল রাখবেন স্যার যেন কোনোভাবে হাইপার না হয়। রূপকথা বলল, আচ্ছা। রূপকথা ধীরে ধীরে হেঁটে উৎসর কেবিনে ঢুকলো। দেখলো উৎসর বেডে শুয়ে দরজার দিকে তাকিয়ে আছে, পরনে তার সাদা হসপিটাল ড্রেস। রূপকথা গিয়ে উৎসর পাশে দাঁড়ালো। উৎসর ফ্যাকাশে মুখ দেখে তার ভীষণ কান্না আসছে। গুলিটা উৎসর পেটে বাম সাইডে লেগেছে, যার জন্য বাঁ হাতটা নাড়াচাড়া করতে পারছে না। ডান হাত দিয়ে রূপকথাকে একটি হাত ধরে তার পাশে বসালো। রূপকথার চোখ দিয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অনেক চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারল না মেয়েটা। উৎস বলল, কান্না করছো কেন? রূপকথা বলো, আপনার কি খুব ব্যথা লেগেছে? উৎস বলো, এই যে দেখো, ঠিক আছি আমি। অযথা চিন্তা করে নিজের কি হাল করেছো, আয়নায় দেখেছো? রূপকথা বলো, কেমন ঠিক আছেন তা তো দেখতেই পারছি আমি। উৎস জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে? রূপকথা বলো, আপনি পরীক্ষা চিন্তা করছেন? উৎস বলল, না, তোমার ভবিষ্যতের। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি গার্ডনা নিয়ে কেন বের হয়েছিলেন? উৎস বলল, আমি জানতাম না এমন কিছু হয়ে যাবে। রূপকথা বলল, বিপদ বলে কয়ে আসে না। উৎস বলল, না। রূপকথা অভিমান করে বলল, তাহলে সাবধানে থাকলেন না কেন? এ বলে রূপকথা এবার শব্দ করে কান্না করে দিল। উৎসর চুপচাপ রূপকথার হাত ধরে তার মুখের পানে চেয়ে আছে। উৎসর গুলি খেয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ছিল, তখন সে সবাই আগে রূপকথার কথা চিন্তা করছিল। বারবার রূপকথার হাস্যজ্জ্বল মুখটা তার চোখের সামনে ভেসে উঠেছিল। এসব ভাবতে ভাবতে উৎসব কি মনে করে যেন রূপকথার হাত ছেড়ে তাকে নিজের ডান পাঁজরে জড়িয়ে দিল। এতে রূপকথার কান্নার বেগ আরও বেড়ে গেল। বলো, আপনি একটা বার চিন্তা করলেন না, আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? উৎস বলল, এই নিষ্ঠুর পৃথিবীতে তোমার শক্তপোক্ত একটা ঠাঁই না করে মরছি না আমি, তুমি চিন্তা করো না। রূপকথা নাক টেনে বলল, শুধু বাজে কথা বলেন। এমন কথা কেবিনে 3জন ডাক্তার সহ একজন নার্স প্রবেশ করলো। রূপকথা আর উৎসকে তো কাছাকাছি দেখে তারা বিব্রত হলো। তাদের দেখে রূপকথা উৎসর থেকে সরে আসলো। রূপকথা ভীষণ লজ্জা পেল। ডাক্তারের সাথে আসা নার্সটা মুখ টেপে হাসছে। ডাক্তাররা উৎসকে চেক আপ করে বলল, আল্লাহর অশেষ রহমতে যে গুলিটা আপনার উপরে লাগেনি। উৎস জিজ্ঞেস করলো, হসপিটালে আর কয়দিন থাকতে হবে? ডক্টর বলল, সেটা আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করছে, তবে বেশ কয়েকদিন একদম বেড রেস্টে থাকতে হবে। এরপর রূপকথাকে বলল, পেশেন্টের তো কাছে যাবেন না, এতে ওনার ক্ষতি হতে পারে। রূপকথা বলল, সরি, বুঝতে পারিনি। ডক্টর বলল, এই চোখে এটা স্বাভাবিক ব্যাপার, তবে এখন ওনার যা শারীরিক কন্ডিশন, এতে এটা কিছুটা ঝুঁকির। রূপকথা বলল, জি, বুঝতে পেরেছি। এরপর রূপকথা ছাড়া বাকি সবাই কেবিন থেকে বেরিয়ে গেল। উৎস রূপকথাকে জিজ্ঞেস করলো, কিছু খেয়েছিলে? চেহারা দেখে তো মনে হচ্ছে না দুপুরে থেকে পেটে কিছু পড়েছে বলে। রূপকথা বলল, খিদে নেই। উৎস বলল, আমার ফোনটা কোথায়? রূপকথা বলল, কাকিমুনির কাছে। উৎস জিজ্ঞেস করলো, কাকি এসেছে? বাইরে কে কে আছে এখন? রূপকথা বলল, কাকি? কাকি? উৎস জিজ্ঞেস করলো, আম্মা আব্বা আসেনি? রূপকথা বলল, ছিল, রাত 9টার দিকে আমি জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছি। উৎস বলল, উদয় আসেনি? রূপকথা বলল, জানি না, দেখিনি আমি।
উৎস বলল, ঠিক আছে, আমার ফোনটা নিয়ে এসো। রূপকথা গিয়ে জিনিয়ার পাশ থেকে ঐশ্বর ফোনটা নিয়ে আসলো। জিনিয়া ফয়সাল সাহেবের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। তার পাশে ঐশ্বর মোবাইলটা ছিল। ঐশ্বর রূপকথার হাত থেকে ফোনটা নিয়ে কাউকে কল দিল। ওপাশে ব্যক্তিটা কল রিসিভ করতেই উৎস বলো, সাদিক কোথায় তুমি? সাদিক বলো, স্যার আপনি ঠিক আছেন? উৎস বলো, আছি একরকম, কোথায় তুমি? সাদিক বলো, এই তো স্যার, আমি তো আপনার কেবিনের বাইরেই আছি। উৎস, তোমার ম্যাডামের জন্য খাবার নিয়ে কেবিনে এসো। সাদিক বলো, কি নিয়ে আসবো স্যার? উৎস বলো, এত রাতে যা পাও। সাদিক বলো, ওকে স্যার। উৎস কল কেটে মোবাইলটা পাশে টি টেবিলে টাই রাখলো। রূপকথা বলো, অযথা খাবার আনতে বলবেন, সত্যি বলছি আমার একটু খিদে নেই। উৎস কিছু বলো না। রূপকথা বলো, আমি বাইরে আছি, কোনো দরকার হলে ডাক দিন। উৎস বলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রূপকথা, বাইরে আছি। উৎস হাতের ইশারায় সোফা দেখিয়ে দেখিয়ে বলো, চুপচাপ সোফাটায় গিয়ে বসো। রূপকথা আর কিছু বলল না, সোফাটায় গিয়ে বসলো। বলল, আপনি তো নড়াচড়া করছেন কেন? ব্যথা বেড়ে গেলে ভালো লাগবে। তখন রূপকথাকে জড়িয়ে ধরে উৎস ব্যথা পেয়েছে, তবে সেটা প্রকাশ করলো না। প্রকাশ করলে রূপকথা অযথা চিন্তা করবে। উৎস মনে হচ্ছে মেয়েটা একদিনই কেমন বড় হয়ে গেছে, বড়দের মতো সব কথা বলছে, কিভাবে শাসন করছে তাকে। প্রায় আধা ঘন্টা পর সাদিক খাবার নিয়ে উৎসর কেবিনে আসলো। দরজা নক করতেই উৎস বলল, ভেতরে আসো সাদিক। সাদিক ভেতরে প্রবেশ করে উৎসকে সালাম দিল। এরপর ভালো মন্দ জিজ্ঞেস করে খাবারের প্যাকেটটা টি টেবিলের উপর রেখে বেরিয়ে পড়ল। উৎস রূপকথাকে বলল, খেয়ে নাও। রূপকথা বলল, ইচ্ছে করছে না। উৎস বলল, ডাক্তার আমাকে হাইপার হতে মানা করেছে। রূপকথা উঠে হাতটা ধুয়ে বলল, খাচ্ছি তো। উৎস বলল, খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ো। সাদিক রূপকথার জন্য পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, লাচ্ছি নিয়ে আসলো। এত রাতে এটুকু খাবার জোগাড় করতে পেরেছে সে। রূপকথা তাই খেয়ে নিল। এরপর সোফায় গিয়ে বসলো। সকাল 7টায় উৎসর ঘুম ভাঙলো। দেখলো রূপকথা এখনো সোফায় বসে বসে ঘুমাচ্ছে। দেখে উৎসর মায়া হলো। তার হাতেও আগে থেকে একটু বেশি ব্যথা অনুভব করছে সে। 8টায় ডাক্তার আসবে তাকে চেক আপ করতে। উৎস রূপকথাকে দেখছিল। এমন সময় দরজা ঠেলে জিনিয়া প্রবেশ করলো। উৎসকে দেখে বলো, কেমন লাগছে এখন? উৎস বলো, ঠিক আছে, তবে হাতে একটু ব্যথা লাগছে। কাকা কোথায়? জিনিয়া বলো, তোমার কাকা বাইরে বসে ঘুমাচ্ছে। উৎস বলল, বাসায় চলে যেতে পারতেন, এখানে গার্ডটা তো ছিলই। জিনিয়া বলল, একটু পর চলে যাব। রূপকথা কোথায়? বাইরে নেই দেখলাম। আমি ভেবেছিলাম তোমার কাছেই আছে। উৎস বলল, তোমার মেমের জন্য খাবার নিয়ে কেবিনে এসো। সাদিক বলল, কি নিয়ে আসবো স্যার? উৎস বলল, এত রাতে যা পাও। সাদিক বলল, ওকে স্যার। উৎস কল কেটে মোবাইলটা পাশের টি টেবিলেরটাই রাখলো। রূপকথা বলো, অযথা খাবার আনতে বললেন, সত্যি বলছি আমার একটুও খিদে নেই। উৎস কিছু বলল না। রূপকথা বলো, আমি বাইরে আছি, কোনো দরকার হলে ডাক দিন। উৎস বলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রূপকথা বলো, বাইরে আছি। উৎস হাতের ইশারায় সোফা দেখিয়ে বলো, চুপচাপ সোফাটায় গিয়ে বসো। রূপকথা আর কিছু বলল না, সোফাটায় গিয়েই বসলো। বলল, আপনি তো নাড়াচাড়া করছেন কেন? ব্যথা বেড়ে গেলে ভালো লাগবে। তখন রূপকথাকে জড়িয়ে ধরা ঐশ্বর ব্যথা পেয়েছে, তবে সেটা প্রকাশ করলো না। প্রকাশ করলে রূপকথা অযথা চিন্তা করবে। ঐশ্বর মনে হচ্ছে মেয়েটা একদিনে কেমন বড় হয়ে গেছে, বড়দের মতো কথা বলছে, কিভাবে শাসন করছে তাকে। প্রায় আধা ঘন্টা পর সাদিক খাবার নিয়ে ঐশ্বর কেবিনে আসলো। দরজা নক করতেই উৎস বলল, ভেতরে আসো সাদিক। সাদিক ভেতরে প্রবেশ করে উৎসকে সালাম দিল। এরপর ভালো মন্দ জিজ্ঞেস করে খাবারের প্যাকেটটা টি টেবিলের পর রেখে বেরিয়ে পড়ল। উৎস রূপকথাকে বলল, খেয়ে নাও। রূপকথা বলল, ইচ্ছে করছে না। উৎস বলল, ডক্টর আমাকে হাইপার হতে মানা করেছে। রূপকথা উঠে হাতটা ধুয়ে বলো, খাচ্ছি তো। উৎস বলল, খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ো। সাদিক রূপকথার জন্য পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, লাচ্ছি নিয়ে আসলো। এত রাতে এটুকু খাবার জোগাড় করতে পেরেছে সেই। সকাল 7টায় উষর ঘুম ভাঙলো। দেখলো রূপকথা এখনো সোফায় বসে বসে ঘুমাচ্ছে। দেখে উষর মায়া হলো। তার হাতেও আগে থেকে একটু বেশি ব্যথা অনুভব করছে সে।
8টায় ডাক্তার আসবে তাকে চেক আপ করতে। উৎস রূপকথাকে দেখছিল। এমন সময় দরজা ঠেলে জিনিয়া প্রবেশ করলো। উৎসকে দেখে বলল, কেমন লাগছে এখন? উৎস বলল, ঠিক আছি, তবে হাতে একটু ব্যথা লাগছে। কাকা কোথায়? উৎস ইশারা তাকে সোফায় দেখিয়ে দিল। জিনিয়া সেদিকে তাকিয়ে দেখে রূপকথা সোফায় বসে ঘুমাচ্ছে। জিনিয়া রূপকথাকে ডাকলো। জিনিয়ার ডাক শুনে রূপকথার চোখ মেলে তাকালো। প্রথমে কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। এরপর বুঝতে পারলো সে হসপিটালে আছে। জিনিয়াকে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? জিনিয়া বলল, 7টা বাজে। কাল রাত থেকে কিছু খাওনি তুমি? উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। রূপকথা কিছু বলছে না, চুপচাপ বসে আছে। তার মাথা ঝিঝি করছে। জিনিয়া বেগম বাইরে চলে গেছে। কিছুক্ষণ পর রূপকথা উঠল, ওয়াশরুমের দিকে যাচ্ছিল। এমন সময় দেখলো আয়েশা বেগম আর ফারুক সাহেব এসেছে। এসেই আয়েশা বেগম উষার হাত ধরে কান্না করছে। তার পাশে ফারুক সাহেব দাঁড়িয়ে আছে। 13 দিন পর। এই 13 দিনের একটা বারেরও জন্যও রূপকথা বাসায় যায়নি। আয়েশা বেগম আসা যাওয়ার মধ্যেই ছিল। উনি রোজ নিজ হাতে রান্না করে বাসা থেকে খাবার নিয়ে আসে। উষার অবস্থা আগে থেকে অনেকটাই ভালো। ব্যথাও কমেছে, কিন্তু সোফায় বসে ঘুমানোর ফলে রূপকথা কোমরে আর ঘাড়ে ধরে আছে, নাড়াচাড়া করতে পারছে না। উৎস বলল, সোফায় ঘুমাতে হবে না, বাইরে ড্রাইভার আছে, বাসায় চলে যাও। রূপকথা বলো, কাল তো আপনাকে এমনিতেই রিলিজ দিয়ে দেবে, আজ না হয় একটু কষ্ট করে থেকে যাই। উৎস বলো, কি দরকার এত কষ্ট করার? রূপকথা বলো, ও মা, নিজের আপন স্বামীর জন্য কষ্ট করব না? উৎস কিছু বলছে না, চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে আছে। রূপকথার প্রতি সত্যি একটা মায়া বসে যাচ্ছে তার। এই 13-14 দিনে রূপকথা তার জন্য অনেক কষ্ট করেছে। তাকে ওষুধ খাওয়ানো থেকে খাবার খাওয়ানো সব কিছু রূপকথাই করেছে। পরদিন উৎসকে আজকে সকালে বাসায় নিয়ে আসা হয়েছে। রূপকথা বাসায় এসে প্রথমে চুলে শ্যাম্পু করে শাওয়ার নিয়ে নিল। এরপর বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। এতদিনের দম বন্ধ লেগেছিল তার। অবশেষে আজকে একটু শান্তি লাগছে। উৎস নিচে বসে কথা বলছে সবার সঙ্গে। জিনি আর ফারুক এসেছে তাদের ছেলে মেয়ে নিয়ে। উৎসকে দেখতে আজকে আবার উৎসর খালা, মামা, মামি, নানি ওনারা আসবে উৎসকে দেখতে। এতদিনে হসপিটাল ডাক্তাররা বাইরে তেমন কাউকে অ্যালাউড করেনি, তাই কেউ উৎসকে দেখতে যেতে পারেনি। রূপকথা বিছানার উপর হয়ে শুয়েছিল। কোমরে একটু উপরে ব্যথা লাগছে তার। ব্যথার অবস্থা খারাপ। হসপিটাল থেকে বাসায় আসার পর ব্যথা আরও বেড়ে গেছে। উৎস রুমে এসে দেখে রূপকথা উপর হয়ে শুয়ে আছে। জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে শুয়েছো কেন? রূপকথা বলো, কোমরে ব্যথা করছে। উৎস বলল, মেডিসিন নিচ্ছ না? রূপকথা বলো, নিচ্ছি তো, তারপর ব্যথা কমছে না। উৎস বলল, ড্রয়ারে বাম আছে, বাম লাগিয়ে নাও। রূপকথা বলো, ইস না, বামের গন্ধটা সহ্য হয় না আমার, হাতে কেমন গন্ধ হয়ে যায়। উৎস বলো, আচ্ছা, আমি ফতেমাকে বলছি লাগিয়ে দিতে। রূপকথা উঠে দাঁড়ালো, বলো, না। এরপর কণ্ঠটা একটু নরম করে বলো, সত্যি বলছি, আমার বামের গন্ধ সহ্য হয় না। উৎস কিছু না বলে ফতেমাকে ডাকলো। ফতেমা নিচে কাজ করছিল। উৎসর ডাক শুনে রুমের বাইরে এসে বলল, স্যার আসবো? উৎস বলল, কাম। ফতেমা বলল, কিছু লাগবে স্যার? উৎস ডয়ার থেকে বামটা বের করে বিছানার পাশে টি টেবিলের টাই রাখলো। এরপর ফাতেমাকে বলল, এটা রূপকথার কোমরের মালিশ করে দাও। ফাতেমা বলল, ওকে স্যার। ফাতেমা বামটা নিয়ে রূপকথার কাছে গিয়ে দাঁড়ালো। বলল, ম্যাম আপনি বসুন। রূপকথা বলল, না। ফাতেমা বলল, বিছানায় বসুন ম্যাম। রূপকথা বলল, প্লিজ না, আমি বাম দিব না, বামের গন্ধ আমার সহ্য হয় না। ফাতেমা দোটানায় পড়ে গেল। উৎসর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, স্যার কি করব আমি? উৎস যখন দেখলো ফাতেমা অনেক চেষ্টা করে পারছে না, তখন বলল, যাও তুমি। ফাতেমা, ওকে স্যার বলে চলে গেল। ফাতেমা যেতে উৎস দরজা লাগিয়ে রূপকথা দিকে এগিয়ে গেল। উৎস যত সামনে আগাচ্ছে রূপকথা তত পিছনে যাচ্ছে। রূপকথা কি বলবে বুঝতে পারছি না। বোকার মতো বলো, আপনার হাতে কিন্তু ব্যথা। উৎস বামটা হাতে নিয়ে বলল, তো? রূপকথা বলল, তো মানে আপনি কি করতে চাচ্ছেন? উৎস বলল, তোমার কোমরে বাম লাগিয়ে দিতে চাচ্ছি। রূপকথা বলল, বাম লাগাবো না আমি। উৎস বলল, ঠিক আছে, কিভাবে না লাগাও আমিও দেখি। উৎস রূপকথার একদম সামনে গিয়ে দাঁড়ালো। এরপর রূপকথার এক হাত টেনে তাকে বিছানায় বসিয়ে দিল। রূপকথা কোমরে ব্যথায় আহ করে উঠল।
উৎস রূপকথার পেছনে বসলো, সে নিজেও বিব্রত, কিন্তু কিচ্ছু করার নেই। এই অবাধ্য নারীকে এইভাবে তার সায়স্তা করতে হবে। রূপকথা আজকে একটা সাদা কালারের থ্রি পিস পরেছে। উৎস রূপকথার কামিজের এক সাইডে হাত দিতেই রূপকথা উৎসর হাত ধরে ফেলল। বলো প্লিজ, আজকে না। উৎস বলো, কি আজকে না? রূপকথা বলো, আরে বলছি আজকে বাম লাগাবো না প্লিজ। উৎস বলো, হাত ছাড়ো। উৎসর কণ্ঠে কিছু একটা ছিল, যা শুনে রূপকথা উৎসর হাত ছেড়ে দিল। রূপকথা বলো, আমার লজ্জা লাগছে। উৎস অবাক হওয়ার ভান করে বলো, তোমারও লজ্জা আছে? রূপকথা বলো, সত্যি লজ্জা লাগছে, এই যে দেখুন গাল লাল হয়ে গেছে। উৎস দেখলো সত্যি রূপকথার গাল লাল হয়ে গেছে। বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে রাখো, আমিও চোখ বন্ধ রাখছি। রূপকথা একটু ভেবে বলল, আচ্ছা। রূপকথার চোখ মুখ বন্ধ করে নাকে ওড়না চেপে বসে আছে। বামের গন্ধ নাকে আসলেই তার পেট গুলিয়ে বমি আসে। উৎস রূপকথার কামিজের এক সাইড ধরে উঠল তুলল। যদিও বা সে রূপকথাকে বলছে চোখ বন্ধ করে রাখবে, কিন্তু সে চোখ বন্ধ রাখেনি। উৎস হাতে একটু বাম নিয়ে রূপকথার কোমরে একটু উপরে যেখানে ব্যথা করছে সেখানে লাগিয়ে দিল। উৎস ছোঁয়া গায়ে লাগতেই রূপকথার গা শিউরে উঠল, বিছানার চাদর খামচে ধরল। জীবনে প্রথম কোনো পুরুষ তাকে তো গভীরভাবে ছুঁয়ে দিল। গা তো শিউরে উঠবেই। উৎসরও কেমন যেন অন্যরকম লাগছে। না চাইতেও তার চোখ বারবার রূপকথার কোমরে একটু উপরে চলে যাচ্ছে। উৎস রূপকথার কোমরে বাম মালিশ করে সরে আসলো। রূপকথা এখনো নাকে কাপড় চেপে বসে আছে। উৎস বলল, তুমি কতক্ষণ এইভাবে নাকে কাপড় ছেড়ে বসে থাকবে? রূপকথা বলল, জানি না, যতক্ষণ বামের গন্ধ লাগবে ততক্ষণ। উৎস বলল, যত সব পাগলামি। রূপকথা গাল বাঁকিয়ে বলল, ভে ভে ভে, যান হাত ধুয়ে আসুন। উৎস ওয়াশরুমে চলে গেল হাত ধুতে। রূপকথার নাক থেকে একটু ওড়নাটা সরাতেই তার গা গুলিয়ে বমি চলে আসলো। জীবনে এর আগে কখনো সে বাম লাগায়নি। আজকে প্রথমে উৎস তাকে জোর করে বাম লাগিয়ে দিল। এর মধ্যে দরজায় কেউ নক করলো। রূপকথা দরজার দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো, কে? দরজার বাইরে থেকে উৎসর কাজিন ইনেয়া বলো, ভাবিমণি আমি। রূপকথা ইনেয়ার গলা শুনে চিনে গেল। ইনেয়া আর ফয়াজ হসপিটালে বেশ কয়েকবার মা বাবার সঙ্গে উৎসকে দেখতে গিয়েছিল। রূপকথার সঙ্গে দুবারে বেশি ভাব হয়েছে। রূপকথা দরজা খুলে বসলো। ইনু সোনা, ভেতরে এসো। ইনায়া বলল, ভাবিমণি, বড় আম্মু নিশে তোমাকে আর বড় ভাইয়াকে ডাকছে, মেহমান এসেছে। রুফক জিজ্ঞেস করলো, কে এসেছে? ইনায়া বলল, ভাইয়ার নানুমণি, খালামণি, মামা মামি ওনারা। রূপকথা বলল, ওকে যাচ্ছি। ইনায়া জিজ্ঞেস করলো, ভাবিমণি, তুমি মুখে কাপড় দিয়ে রেখেছো কেন? রূপকথা মুখ থেকে কাপড় সরিয়ে বলল, এমনি। বামের গন্ধ এক্ষুনি তার বমি আসছে। তার উপর কোনো রকম নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে ইনিয়ার সঙ্গে নিচে চলে গেল। রূপকথা নিচে গিয়ে সবাইকে সালাম করে ভালো মন্দ জিজ্ঞেস করলো। রূপকথার ব্যবহার দেখে ঐশ্বর্যানী রাবেয়া বেগম ভীষণ খুশি হলো। রূপকথাকে টেনে নিজের পাশে বসালো। মায়ের খুশি দেখে আয়েশা বেগমও খুশি। তার মা আগের কালের মানুষ তো, তাই ভীষণ খুঁতখুঁতে, সহজে কাউকে মনে ধরে না তার। তবে আজকে তার মুখ দেখে বোঝা যাচ্ছে রূপকথাকে তার ভীষণ পছন্দ হয়েছে। ঐশ্বর খালাও রূপকথার ব্যবহারে দেখে খুশি হয়েছে। শুধু ঐশ্বর মামির মুখে কোনো খুশির চাপ নেই কোনো এক কারণে। উৎস এসে উপস্থিত হয়েছে, দাঁড়িয়ে সবার সঙ্গে ভালো মন্দ কথা বলছে, মাঝে মাঝে রূপকথার ভাবগতি বোঝার চেষ্টাও করছিল। এরই মধ্যে হঠাৎ রূপকথা ঐশ্বর নানির পাশ থেকে উঠে এক দৌড়ে নিচের একটা ওয়াশরুমে চলে গেল। রূপকথাকে এভাবে দৌড়ে দিতে দেখে জিনিয়াও তার পিছন পিছন গেল। উপস্থিত সবাই হতবাক। পিছন পিছন উৎসও গেল। যিনি একজন সার্ভেন্টকে ডেকে বলো, পানি নিয়ে এসো, রূপকথা বমি করছে। সবটা দেখে ঐশ্বর্যানী রাবেয়া বেগম মেয়ের কাছে ডাকলো। এরপর ফিসফিস করে জিজ্ঞেস করলো, আয়েশা, চুলে এখন কী রান্না হচ্ছে রে? আয়েশা বেগম বলল, মাছ। রাবেয়া বেগম বলল, তোর বৌমা কি মাছের গন্ধ সহ্য করতে পারে না? আয়েশা বেগম কী বলবে বুঝতে পারছে না। রাবেয়া বেগম বলল, আমার তো মনে হচ্ছে সুখবর আসতেছে। আয়েশা বেগম বলল, এ? রাবেয়া বলল, এই না রে, হ্যাঁ। নাতবইকে জিজ্ঞেস কর, দেখবি ওই বলবে। আয়েশা বেগম বলল, দেখো আম্মা, এমন কিছু হওয়ার কোনো চান্সই নেই।
রাবেয়া বেগম রেগে বলল, তুই কি রাতে ছেলে আর ছেলে বউয়ের মাঝখানে থাকিস? এ তো গ্যারান্টি দিয়ে কিভাবে বলছিস? আয়েশা বেগম মায়ের এমন লাগামহীন কথায় বিব্রত হলো। বলল, আম্মা মা কী সব বলছো তুমি? রাবেয়া বেগম বলল, বেশি কথা না বলে নাত বউকে জিজ্ঞেস করছি, বলছি তাই করবি। আয়েশা বেগম মাকে আর কিছু বলার সাহস পেল না। দেখলো রূপকথাও আসছে, সঙ্গে উৎস আর জিনিয়াও আছে। আয়েশা বেগম রূপকথাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, ঠিক আছো? রূপকথা বলো, হ্যাঁ ঠিক আছি, আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসি। আয়েশা বেগম বলো, যাও। রাবেয়া বেগম নাতিকে নিজের কাছে ডাকলো। উৎস গিয়ে নানির পাশেই বসলো। রাবেয়া বেগম ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি ভাইজান, কোনো সুখবর টুখবর আছে নাকি? উৎস ফিসফিস করে জিজ্ঞেস করলো, কোন ধরনের সুখবর শুনতে চাচ্ছ তুমি? রাবেয়া বলল, ওই যে নবদম্পতি থেকে যেটা সবাই শুনতে চায়। উৎস বলল, ও হ্যাঁ, সুখবর তো একটা আছেই। রাবেয়া বেগম খুশি হলো, জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ, এ তো তাড়াতাড়ি সুখবর দিয়ে দিবে, আমি ভাবতেও পারিনি ভাইজান। উৎস বলল, না না, ভাবতে না পারা কি আছে, এখন বলো তুমি রেডি তো? রাবেয়া বেগম জিজ্ঞেস করলো, কিসের জন্য? উৎস বলল, বিয়ের জন্য। রাবেয়া বেগম জিজ্ঞেস করলো, কার বিয়ে? উৎস হেসে বলল, কার আবার, তোমার। আর সুখবরটা হলো এটাই যে আমি তোমার বিয়ের জন্য পাত্র খুঁজতেছি। রাবেয়া বেগম উৎসর চুল টেনে বলল, বাদর কোথাকার, দাঁড়াও না, আমি নাত বউকে বলবো তো তোমার এসব দুষ্টুমির কথা। উৎস হেসে এক হাত দিয়ে নানির গাল টেনে বলল, সুন্দরী, তুমি যে সুখবর শুনতে চাচ্ছ তা আগামী 5 বছরে শুনতে পারবে না, তাই আশা রেখো না। রাবেয়া বেখর বলল, আশা রাখলে ক্ষতি কি ভাইজান? আশায় বাচ্চার চাষা, জানো তো। উষা কিছু বলল না। রূপকথা ততক্ষণে চেঞ্জ করে নিচে চলে এসেছে। আয়েশা বেগম রূপকথাকে জিজ্ঞেস করলো, হঠাৎ কি হয়েছে তোমার, ঠিক আছে তুমি? রূপকথা বলো, কোমরে বাম লাগিয়েছিলাম, বামের গন্ধ আমার সহ্য হয় না, তাই বমি করে দিয়েছি, এছাড়া অন্য কিছু না। রূপকথার কথা শুনে আয়েশা বেগম হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। তিনি শিওর এই কথা শুনলে তার মায়ের মনটা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। উষর নানি ছাড়া বাকি সবাই বিকেলে চলে গেছে। উষর কাজিনদের সঙ্গে রূপকথার আলাপ হয়েছে। সবাই তার মতো মিশুক প্রকৃতির। রূপকথার সবাইকে ভালো লাগলেও উষর মামিকে একদম ভালো লাগেনি। মহিলার কথাগুলো কেমন যেন, মনে হলো রূপকথা তার একদম পছন্দ না। রাতে রূপকথা রাবেয়া বেগমের সঙ্গে বসে গল্প করছিল তার রুমে। রাবেয়া উষর ছোটবেলার কাহিনী বলছিল রূপকথার সঙ্গে। কাহিনীগুলো শুনে হাসতে হাসতে রূপকথার অবস্থা খারাপ। উষু নাকি ওর সুন্নতে খান্নার সময় ওর নানাকে জিজ্ঞেস করেছিল, নানা ভাই, আমার সুন্নত খানাত হইছে? এ কথা শুনে তো হাসতে হাসতে রূপকথার অবস্থা খারাপ। হাসির বেগে কোমরে ব্যথা সব বেড়ে গেছে।